প্রাদুর্ভাবে বাড়ছে উদ্বেগ, জ্বর শ্বাসকষ্টে ভুগছে শিশু রোগী। রাজশাহীতে উপসর্গ নিয়ে আরো ৩ মৃত্যু। সন্দেহ হলেই আইসোলেশনে থাকার পরামর্শ। এক ধাক্কায় প্রায় ৪০০ টাকা বাড়ল এলপিজির দাম। ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১৭২৮। ফিলিং স্টেশনে লাইন। সিলেটে পাম্প মালিকদের ধর্মঘট প্রত্যাহার। ১৯ ঘন্টা পর হবিগঞ্জে লাইনচ্যুত ৬টি ওয়াগন উদ্ধার। সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক। শিডিউল বিপর্যয়ে দিনভর ভোগান্তি। লক্ষ্মীপুরে ক্লাস চলাকালীন স্কুল ভবনের ছাদে ধস, ৩ শিক্ষার্থী আহত। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনটিতে চলছিল পাঠদান। এবং খুলনায় টিসিবির ডিলার নিয়োগে অনিয়ম, বৈধ ব্যবসায়ীদের বঞ্চিত করার অভিযোগ। যাচাই করে এই তালিকা চূড়ান্তের দাবি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাল। সারা দেশে হাম আক্রান্তের হার আশঙ্কাজনক। জ্বর, র্যাশ, কাশির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। গত ২৪ ঘন্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। উপসর্গ দেখা মাত্র আইসোলেশনে থাকার পরামর্শ চিকিৎসকের। দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে হাম আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। জ্বর, লাল র্যাশ, কাশি ও চোখ দিয়ে পানি পড়ার উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে কোমলমতি শিশুরা। হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে ৩ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বৃহস্পতিবার দুপুরে ও বুধবার রাতে বেসরকারি সিডিএম হাসপাতালে ২ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জনের মৃত্যু হয়। সন্দেহভাজন হাম যে রোগীগুলোকে আমরা মনে করছি, তাদের যে স্যাম্পল, এই স্যাম্পলটা গ্রহণ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসাধীন অবস্থায় রহিমা নামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেলে গত ২৪ ঘন্টায় হাম সংক্রমণে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে ৫০ শিশু। এদের মধ্যে আইসোলেশন ওয়ার্ডের ১৬ বেডে চিকিৎসা দেওয়া হচ্ছে ৩০-এর বেশি শিশুকে। ডাক্তারে ভর্তি দিয়েছে যে হাম উঠছে, তারপর ভর্তি করার পরে তো আরো বেশি করে উঠে গেছে। বরিশাল বিভাগে সবথেকে বেশি হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বরগুনায়। জেলায় এখন পর্যন্ত উপসর্গ নিয়ে আসা ৯৮ রোগীর মধ্যে ১৮ জনের হাম এবং ১ জনের রুবেলা শনাক্ত হয়েছে। যেগুলো একটু সুস্থ তারা বাসায় থাকে, যারা বেশি অসুস্থ তারা হাসপাতালে ভর্তি হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও ২৬ শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ৭৯ জন। পাবলিক একটু কিছুটা তাদের ভিতরে কনসাসনেস আসছে, আবার একটু ভীতিও আসছে। এই জন্য তারা তাড়াতাড়ি আমাদের হেলথ ফেসিলিটিসে চলে আসতেছে। এটি ছোঁয়াচে রোগ হওয়ায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে খোলা হয়েছে আলাদা ইউনিট। গাইবান্ধা জেনারেল হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৩ শিশু ভর্তি হয়েছে। দিনাজপুরের হিলিতে সন্দেহভাজন একজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিমু সিদ্দিক, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এবং রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে যে সমস্ত শিশুরা আক্রান্ত তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে তা হলো গতকাল থেকে এখন পর্যন্ত, অর্থাৎ গত বুধবার রাতে ১ জন এবং আজ বৃহস্পতিবার দুপুরে ১ শিশু রাজধানী এইখানকার যে বেসরকারি হাসপাতাল সিডিএম হাসপাতাল সেখানে ২ জন মারা গেছে এবং ১ শিশু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। অর্থাৎ এখন পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩ জন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে শিশু বিভাগ সেখানে ভর্তি রয়েছে এই মুহূর্তে ১৩২ জন শিশু। অর্থাৎ বলা চলে যে অবস্থা রাজশাহী অঞ্চলে খুবই ভয়াবহ এবং আক্রান্তের হার বাড়ছে। আর বলে রাখি এখন পর্যন্ত ৩৪০ জন শিশু ভর্তি হয়েছিলেন এবং চিকিৎসা নিয়েছেন এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে এখন এই মুহূর্তে শেষ খবর ১৩২ জন তারা চিকিৎসা নিচ্ছেন। আইসিইউতে অনেককে নিতে হচ্ছে, অবস্থা যাদের একটু সংকটাপন্ন তাদেরকে, সে সমস্ত শিশুদের। আইসিইউতে মোট ১২টি বেড রয়েছে শিশু বিভাগে, সেখানে আরও ৬টি নতুন বেড সংযোজন করা হয়েছে, যেখানে এখন বেডের সংখ্যা দাঁড়ালো 18টি। তার মধ্যে 12টি শুধুমাত্র যারা হামের উপসর্গ নিয়ে আসছেন তাদের জন্য। আর পাশাপাশি যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রয়েছে সেখানকার যে রিসার্চ ইনস্টিটিউট সেখানেও 10টি বেড প্রস্তুত রাখা হয়েছে পরিস্থিতি সামাল দিতে। বলা চলে
যে এই রাজশাহী অঞ্চলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে আরও যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সবগুলোই আসলে এই হামের উপসর্গ নিয়ে যে সমস্ত শিশুরা আসছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি জানছি যে আইসিইউ এর যে সংকট বা আইসিইউতে যে সীমিত সংখ্যক বেড রয়েছে সেইগুলো বাড়ানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই রাজশাহী মেডিকেল কলেজে 6টি বাড়ানো হয়েছে। যেহেতু আরও অন্যান্য শিশুরা যেসব অন্যান্য অসুখ নিয়ে আসছেন তাদের ভেতরে যদি কারো আইসিইউ এর দরকার পড়ে সেক্ষেত্রে 6টি বেড তারা আইসিইউ পাবেন, অর্থাৎ 6টি বেড হাম ছাড়া অন্যান্য উপসর্গ বা অন্যান্য অসুখ নিয়ে যারা আসছেন তারা পাবেন, আর 12টি শুধুমাত্র নির্ধারিত করে রাখা হয়েছে হামে আক্রান্ত শিশুদের জন্য। তো বলা চলে যে এই অঞ্চলে এখন পর্যন্ত গত 24 ঘন্টায় 3 জন শিশুর মৃত্যু হয়েছে, যেটি আসলে একটি ভয়াবহ তথ্য। এবং এখানকার চিকিৎসক থেকে শুরু করে প্রশাসন সবই কিন্তু আসলে প্রস্তুত রয়েছে এই যে পরিস্থিতি এটি সামাল দিতে, যাতে সর্বোচ্চ চিকিৎসাটি নিশ্চিত করা যায়। এতটুকু ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। অন্য প্রসঙ্গ, এক লাফে বোতলজাত এলপি গ্যাসের দাম বাড়ল 387 টাকা। এর কারণে এখন 12 কেজির সিলিন্ডার কিনতে ভোক্তাকে গুনতে হবে 1728 টাকা। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এক সংবাদ সম্মেলনে নতুন মূল্য নির্ধারণের ঘোষণা দেয়। এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ক্রেতা ও বিক্রেতা মহলে। সরকারি হিসেবেই আমদানি পর্যায়ে কোনো সংকট নেই এলপিজির, তবুও বাড়তি দামে বিক্রি হচ্ছিল বাজারে। এবার যুদ্ধের অজুহাতে পারদ চড়ল আরও এক ধাপ। এক লাফে নজিরবিহীনভাবে দাম বাড়ল প্রায় 400 টাকা। সবশেষ ঘোষণা অনুযায়ী 12 কেজি সিলিন্ডার বিক্রি হতো 1341 টাকা করে। এপ্রিলে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। চেয়ারম্যান ঘোষণা করেন পণ্যটির নতুন মূল্য। কোম্পানি বিক্রি করবে 1633 টাকায়, পাইকারি বিক্রি হবে 1683 টাকায় এবং খুচরা বিক্রয় মূল্য হবে 1728 টাকা। বাজারে এলপিজির মূল্য নিয়ন্ত্রণে বরাবরই ব্যর্থতার নজির গড়েছে বিইআরসি। সরকার নির্ধারিত মূল্যে কখনোই বাজারে মেলে না জ্বালানি পণ্যটি। সাংবিধানিক সংস্থাটির প্রধান দায় সারছেন তাদের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে। যারা উৎপাদক তাদের বিরুদ্ধে কিন্তু এর আগে অভিযোগ ছিল না, অভিযোগ করা হয়নি। গত মাসে আমরা যখন ডিস্ট্রিবিউটরের সঙ্গে বসলাম, গত মাসে না ফেব্রুয়ারি মাসে, তখন ডিস্ট্রিবিউটররা এই অভিযোগটা করলো যে তারা যারা বটলার তারা দাম বেশি নেয়। বটলারদের বিরুদ্ধে এমনিতে লিখিত কোনো অভিযোগ আমাদের কাছে নাই, বাট আমরা বটলাররা বেশি নেয় কি না এটা আমরা পরীক্ষা করে দেখব। গেল মার্চেও দেশে বাজারে অপরিবর্তিত ছিল এলপি গ্যাসের দাম। হঠাৎ এমন মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতা বিক্রেতারা। তাদের আশঙ্কা বাজারে এবার নতুন দুর্ভোগ হতে চলেছে গ্যাসের সিলিন্ডার। আমার মনে হচ্ছে না এই রেঞ্জে বিক্রি করা সম্ভব। অবশ্যই তারা আপনার 2200 টাকা যে যেভাবে পারে আপনার বিক্রি করবে। দুর্বিষহ জীবনযাপন করতে হবে, ঠিকমতো কিনতে পারবে না। আগের যে রেট ছিল ওই রেটই তো মানুষের সাধ্যের বাইরে হয়ে যায়। এখন যদি আরও 400 বাড়ে তাহলে তো মানুষ আরও বিপদে পড়ে যাবে। তারা যে কিনে কোম্পানির কাছ থেকে গ্যাস, ওইখানে খতিয়ে দেখতে হবে যে গলতটা কোথায়। সরকারের নির্ধারিত রেট হচ্ছে 1728 টাকা, আর কোম্পানির রেট হচ্ছে এর থেকেও বেশি। এছাড়া এপ্রিলে ভোক্তা পর্যায়ে 17 টাকা 94 পয়সা বাড়িয়ে অটো গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে লিটার প্রতি 79 টাকা 77 পয়সা। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। সিলেটে 14 ঘন্টা পর প্রত্যাহার করা হলো ফিলিং স্টেশনগুলোর অনির্দিষ্টকালের ধর্মঘট। দীর্ঘ সময় পাম্প বন্ধ থাকায় বিভাগ জুড়ে দেখা দেয় জ্বালানি তেলের তীব্র সংকট। হঠাৎ ধর্মঘটে দিশেহারা পরিবহন খাত সংশ্লিষ্টরা। একই রকম পরিস্থিতি দেশের সব জায়গাতেই। কোথাও তেল বিক্রি চালু থাকলেও দেয়া হচ্ছে সীমিত পরিমাণে। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি নিয়ে 1 মাসেরও বেশি সময় ধরে ভুগছে দেশবাসী। ঠিক এমন সময়ে 14 ঘন্টা বন্ধ ছিল সিলেটের সব ফিলিং স্টেশন। অবশেষে দুপুরের পর অচলাবস্থা কাটে পাম্পগুলোতে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক করেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সরকারের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। জ্বালানি নিয়ে গ্রাহক ভোগান্তি কমাতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। একটা বিষয় আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে চাই, এখানে আমরা ন্যায় বিচারকে নিশ্চিত করবো, নাম্বার 1। সেকেন্ডলি হচ্ছে কেউ যাতে অন্যায়ভাবে কোনো ধরনের হয়রানির শিকার না হন
সেটাও আমরা নিশ্চিত করব। জ্বালানি তেলের এমন সংকটে সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। ধর্মঘট প্রত্যাহার করলেও সীমিত পরিসরে তেল দেয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। আগে তো আমি কিছু দিচ্ছি, আপনি 200 টাকা করে 100 দিচ্ছি, চলতে পারছি আমরা। এখন আজকে যে অবস্থা, মানে বাসাতে আমি জায়গা এটা বাসাতে নিয়ে আসবো, এই পরিস্থিতি আমার নাই। এটা সিন্ডিকেট করতেছে। লাইসেন্স কাগজ আছে, ফুল ট্যাঙ্কি দিচ্ছে, লাইসেন্স কাগজ নাই, এটা 200 টাকা করে দিচ্ছে। জ্বালানি তেলের জন্য দুর্ভোগ দেশ জুড়ে। রংপুর, খুলনা সহ বিভিন্ন বিভাগীয় শহরের পাম্পে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা পার হলেও মিলছে না পর্যাপ্ত তেল। অসহনীয় ভোগান্তির দ্রুত নিরসন চান ভোক্তারা। সত্যি করে তেল আছে কিনা, নাকি তেল থাকা সত্ত্বেও দিচ্ছে না, আমরা এটা তদন্ত চাই। পাম্পে আসলে 100 টাকার তেল দেয়, আমার 100 টাকার তেল, 100 টাকার তেল আবার এখানেই পুততে হয়। এই সিন্ডিকেটকে ধরিয়ে শাস্তি দেওয়ার অনেক দরকার। সরকার বলিতে আছে পাম্প তেল দেখা যায় সরকারের, আমাদের তো আমরা আসবো যে সিরিয়াল ধরে বলি থাকি তেল নাই তেল নাই। এদিকে 3 দিন বন্ধ থাকার পর হিলির একমাত্র ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে, যদিও তা চাহিদার তুলনায় সীমিত। মোটরযানের কাগজপত্র দেখালেই মিলছে তেল। নিরাপত্তায় আছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। ওমর ফারুক, সময় সংবাদ। হরমুজ প্রণালীতে আটকে থাকা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বোঝাই জাহাজ ছাড় করে আনতে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি সৌদি আরব থেকে আরও 1 লাখ মেট্রিক টন ক্রুড কেনা হয়েছে। আগামী 1 মাসের মধ্যে লোহিত সাগর হয়ে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে অপরিশোধিত এসব জ্বালানি। শাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের জন্য কেনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েলে হরমুজ প্রণালীতে আটকে আছে এমটি নর্ডিক পলুক্স নামে একটি জাহাজ। তবে জাহাজটি দ্রুত ছাড় করিয়ে আনতে ইরানের সঙ্গে কূটনীতিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা ইরানিয়ান কর্তৃপক্ষের কাছ থেকে স্পেশাল ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করছি। আশা করছি শীঘ্রই যদি পেয়ে যাই তাহলে জাহাজটা স্টেট অফ হরমুজ দিয়ে বের হয়ে সরাসরি চট্টগ্রামে আসবে। হরমুজ প্রণালীতে জাহাজ আটকে থাকার জটিলতা এড়াতে এবার একটু ভিন্ন কৌশলে আরো 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল কিনলো বাংলাদেশ। এক্ষেত্রে হরমুজ প্রণালীর ঠিক বাইরে লোহিত সাগরের কাছাকাছি সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে কেনা এই ক্রুড 20 এপ্রিল জাহাজে লোড করার শিডিউল দেওয়া হয়েছে। এই দুইটা যদি কার্গো, দুইটা পার্সেল যদি আমরা ইয়ালকে দিতে পারি তাহলে আমাদের যে বর্তমান জ্বালানি সংকট বড় অংশে লাঘব হবে। মূলত আমদানি করা অপরিশোধিত জ্বালানি বা ক্রুড অয়েল চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। এখানে পরিশোধনের মাধ্যমে বাজারজাত করা হবে পেট্রোল, অকটেন, ডিজেল সহ অন্যান্য জ্বালানি। 2 লাখ টন যে টাইম মতো আসবে সে ব্যাপারে সরকারের তৎপরতা অব্যাহত রাখা উচিত। বিশ্ব সংকটের মাঝে মার্চ মাসে এলপিজি, এলএনজি, ক্রুড অয়েল, ডিজেল সহ নানা প্রয়োজনীয় জ্বালানি নিয়ে অন্তত 39টি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। 2 বছর পেরিয়ে গেলেও দৃশ্যমান হয়নি কাজ। ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পে ধীরগতি। ভূমি অধিগ্রহণের দীর্ঘসূত্রতাই কারণ বলছেন সংশ্লিষ্টরা। 19 ঘন্টা পর উদ্ধার হলো হবিগঞ্জে লাইনচ্যুত 6টি ওয়াগন। স্বাভাবিক হয়েছে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। দুর্ঘটনা তদন্তে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েন স্থানীয়রা। জ্বালানি তেলবাহী অয়েল ট্যাঙ্কার দুর্ঘটনার 19 ঘন্টা পর সিলেটের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। উদ্ধার করা হয়েছে হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের 6টি ওয়াগন। বুধবার রাতে মাধবপুরের মনতলা রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের 6টি ওয়াগন। একটি খালে ও 4টি ওয়াগন রেল লাইনের উপরে থাকায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ 19 ঘন্টা বন্ধ থাকে। এ সময় প্রায় 500 মিটার রেল লাইনও ক্ষতিগ্রস্ত হয়। সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক করতে একটি লাইন চালু করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে। এদিকে দুর্ঘটনা কবলিত অয়েল ট্যাঙ্কার থেকে নির্গত হওয়া জ্বালানি তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েন স্থানীয়রা। বিজিবি জানায় তারা 1000 লিটার ডিজেল সংগ্রহ করেছে। তেল চুরি ঠেকাতে সার্বক্ষণিক পাহারায় থাকবে রেলওয়ে ও পুলিশ। তেল সংগ্রহ করেছি আমরা, যার পরিমাণ আনুমানিক 1000 লিটার, যেটা আমরা পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এখানে আমাদের সার্বক্ষণিক পাহারা থাকবে, পুলিশ সহ রেলওয়ের পুলিশ প্লাস পাশাপাশি রেলওয়ের লোকজন থাকবে এগুলো পাহারা দেওয়ার জন্য, যাতে এখান থেকে তেল কোনো ধরনের কোনো
চুরি কিংবা অন্য কোনো ঘটনা না ঘটে। এদিকে দুর্ঘটনা তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ ও হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। জেলা পর্যায় থেকে ডিসি স্যার একটা কমিটি করে দিয়েছেন, তদন্ত কমিটি, সেটা কার্যক্রম আমরা খুব শীঘ্রই শুরু করব। আর আমি যতদূর জানি যে রেল কর্তৃপক্ষ তারাও একটা তাদের ইন্টারনাল একটা কমিটি তৈরি করেছে এটা তদন্ত করার জন্য। দুর্ঘটনা কবলিত 5টি অয়েল ট্যাঙ্কারে প্রায় 2 লাখ লিটার ডিজেল ছিল। সময় সংবাদ, হবিগঞ্জ। বিএনপি পলিটিক্যাল কন্ট্রাক্ট থেকে সরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে বরিশালের চরমোনাই মাহফিলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। দেশের প্রতিটি জরুরি মুহূর্তে বিএনপি ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। কমিটমেন্টের জায়গায় তারাও ছিলেন এবং বাংলাদেশের সবাই ছিল, এবং একটা পলিটিক্যাল কন্ট্রাক্টের মধ্য দিয়ে একটা নির্বাচনে আমরা এসেছিলাম। সেটা তারা নির্বাচিত হওয়ার পরপরই আর রক্ষা করছে না এবং তারা জনগণের সাথে এক ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে। আমরা দেখছি যে বিএনপির প্রত্যেকটা ক্রাইসিসে আসলে হজবরল করে ফেলছে। ঈদ যাত্রার মতো একটা বিষয়, এটা তো আমরা 1 বছর আগে থেকেই জানি ঈদ যাত্রা হবে, তো সেটার আগে থেকে প্ল্যানিং নেই কোনো। এবং এই যে তেলের সংকট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে আমরা পরিকল্পনার এবং দক্ষতার অভাব দেখছি। লক্ষ্মীপুরে ক্লাস চলাকালীন স্কুল ভবনের ছাদ ধসে 3 শিক্ষার্থী আহত হয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনটিতেই চলছিল পাঠদান। দুপুরে রায়পুর উপজেলার দেবপুর এলাকার জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর কক্ষে হঠাৎ ছাদের একাংশে ধস পড়ে। এ সময় 3 শিক্ষার্থী আহত হলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। শিক্ষকরা জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। এর বিপরীতে কোনো ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়েই ওই ভবনে পাঠদান কার্যক্রম চলছিল। খুলনায় টিসিবির ডিলার নিয়োগে ডুমুরিয়া উপজেলার 11 জনের মধ্যে অন্তত 5 জনের কাগজপত্রে অনিয়ম দেখা গেছে। সম্প্রতি সময় সংবাদের অনুসন্ধানে অনিয়মের এ চিত্র উঠে এসেছে। এতে বঞ্চিত হচ্ছেন বৈধ ব্যবসায়ীরা। টিসিবি বলছে, স্থানীয় প্রশাসনের মাধ্যমে তদন্ত শেষেই চূড়ান্ত হয় তালিকা। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। নিয়ামুল হোসেন কোচির ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। কারো স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা নেই, কেউ আবার রয়েছেন অন্য পেশায়। তথ্যেও ভুল দিয়েছেন কেউ। এভাবেই ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন অনেকে। সম্প্রতি খুলনার ডুমুরিয়া উপজেলা ঘুরে এমন অনিয়মের চিত্র দেখা গেছে অন্তত 5টি ইউনিয়নে। সাহস ইউনিয়ন পরিষদ। অভিযোগ উঠেছে, এ কার্যালয়ের নিকটে একটি বন্ধ দোকান নিজের ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে দেখিয়েছেন খুলনা সিটি কর্পোরেশন 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহীদুল ইসলাম সেলিম। ইউনিয়ন পরিষদ থেকে ভুল তথ্যে ট্রেড লাইসেন্সও নিয়েছিলেন তিনি। তবে পরবর্তীতে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে দায় স্বীকার করে পরিষদ জানায় বাতিল করা হয়েছে তার প্রত্যয়ন। একই চিত্র শোভনা ইউনিয়ন পরিষদে। এই ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন মাহফুজুর রহমান সাগর নামে এক ব্যক্তি। কাগজপত্রে তিনি শোভনা পশ্চিমপাড়া বাজারে মুদি দোকানের কথা উল্লেখ করেছেন, তবে উল্লেখিত ঠিকানায় একটি বন্ধ ঘর পাওয়া গেছে। এছাড়া তিনি ওই ইউনিয়নের স্থায়ী বা অস্থায়ী বাসিন্দাও নন বলে জানায় পরিষদ। বাংলাদেশের যে কোনো জায়গায় যে বাংলাদেশের নাগরিক তারা সেখানে ব্যবসা করতেই পারে। শহীদুল ইসলাম এখানকার বাসিন্দা নয়, সেহেতু এখানকার বাসিন্দা নয় বিধায় আসলে এখানে ট্রেড লাইসেন্স পাওয়ারও যোগ্যতা রাখে না। এছাড়া সরবপুর ইউনিয়নে সুদেব দাস নামে যে ব্যক্তি ডিলারশিপ পেয়েছেন তিনি মূলত আরেক ডিলার গৌতম দাসের ভাই। অভিযোগ রয়েছে, একই দোকান দেখিয়ে 2টি ডিলারশিপ নিয়েছেন গৌতম দাস। সংশ্লিষ্টরা তদন্তে আসলে নতুন ব্যানার টাঙিয়ে দেন দোকানে। আর চোখ ফাঁকি দেওয়ার জন্য নিকটবর্তী বাজারে 3 মাস আগে একটি গোডাউন ভাড়া নিয়েছেন। 3 বছর ধরে দুটির কার্যক্রম একটি দোকানে কিভাবে পরিচালনা করছেন জানতে চাইলে এড়িয়ে যান গৌতম দাস। আমাকে এটা জানা ছিল না, আমি এর জন্য খুবই সরি, দুঃখিত, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এদিকে মাগুরঘোনা ইউনিয়ন পরিষদে নজরুল স্টোর নামে একটি মুদি দোকানের বিপরীতে এস এম নজরুল ইসলামের নাম চূড়ান্ত হয়েছে। তবে তিনি স্থানীয় একটি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক। নির্ধারিত ঠিকানায় নেই মুদি দোকানও। অপরদিকে ডুমুরিয়া ইউনিয়নে চূড়ান্ত হওয়া তানসিফ স্টোরের কাগজপত্রে তথ্যে গড়মিল দেখা যায়। অবশ্য তা স্বীকার করে ভুলবশত এমন হয়েছে বলে দাবি ডিলার সাব্বির হাসানের। গতকালকে আমার বললো যে আমি একটা ডিলার হয়েছি। আমরা কোনো মুদির দোকান, এখানে মুদির দোকান আছে আইডি। আচ্ছা, আর এটার মধ্যে কি থাকে? এই মোটরসাইকেল থাকতো এখানে, মানে সবাই মোটরসাইকেল থুইতে বসার সময়। টিসিবি বলছে, স্থানীয় প্রশাসন তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার পরেই চূড়ান্ত হয়েছে তালিকা। আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। কারো কারো দোকান নাই এরকম লোককেও সুপারিশ করা হয়েছে, সেগুলো আমরা চুক্তি সম্পাদন করছি না। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দোকান থাকা সত্ত্বেও তাদেরকে প্রেশারাইজড করে তাদের যেন ডিলারশিপের আবেদনটা অনুমোদন না হয়, তাহলে তাহলে আবার নতুন করে আবেদন করতে পারবে, অথবা পরের সিরিয়ালে যারা আছে তাদেরটা অগ্রাধিকার পাবে। এরকম
রকম কোনো ক্ষেত্রে হচ্ছে, যারা ভুয়া অভিযোগ তুলেও করছে, কাজগুলো করছে। এখানে কোনো রাজনৈতিক বিবেচনা কাজ করবে না, অথবা কোনো ধরনের আমরা সম্পূর্ণ প্রভাবমুক্ত থেকে আমরা এই বিষয়টি আবার পুনঃ তদন্ত করে দেখব এবং যারা অনিয়ম করেছেন তারা অবশ্যই বাদ পড়বেন। টিসিবির সবশেষ নিয়োগে খুলনার বিভিন্ন এলাকায় 33 জন ডিলার হিসেবে মনোনীত হন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। বছর মেয়াদী ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পের 2 বছর পেরিয়ে গেলেও এখনও দৃশ্যমান হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন। এতে প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হচ্ছে এই সড়ক ব্যবহারকারীদের। সংশ্লিষ্টরা বলছেন, ভূমি অধিগ্রহণের দীর্ঘসূত্রিতায় থমকে আছে প্রকল্প। দ্রুত সময়ের মধ্যে জমি অধিগ্রহণ শেষ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। রামিম খানের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ঝিনাইদহ যশোর মহাসড়কটি 6 লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ শুরু হয় 2024 সালের জানুয়ারিতে। প্রকল্পের আওতায় মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ সহ আরও রয়েছে ফ্লাইওভার, 4টি সেতু, 55টি কালভার্ট সহ বেশ কয়েকটি ওভারপাস নির্মাণ। চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রকল্প শুরু 2 বছরের বেশি সময় পার হয়েছে। বাইপাস ও চুটলিয়ায় শেষ হয়েছে ফ্লাইওভারের কিছু অংশের কাজ। ধোবাকাটা সেতুর জন্য নির্মাণ করা হয়েছে গার্ডার, তৈরি করা হয়েছে কয়েকটি কালভার্টের কিছু অংশ। তবে এখনও শুরু হয়নি 6 লেন সহ অন্যান্য কাজ। সংশ্লিষ্টরা জানায়, ভূমি অধিগ্রহণের দীর্ঘসূত্রিতায় থমকে আছে প্রকল্প। এতে হয়নি কাঙ্ক্ষিত অগ্রগতি। দুর্ভোগার ভোগান্তি এই সড়কের ব্যবহারকারীদের নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। রাস্তার যে অবস্থা, ধুলোবালিতে অনেক অশান্তি হচ্ছে। এই ভোগান্তি যে কবে শেষ হবে আমরা নিজেও জানি না। আমাদের এই কাজটা যাতে দ্রুতভাবে শেষ হয়। ঝিনাইদহ সদর অংশের 2টা ব্রিজ এবং 2টা বিওপির কাজ চলমান রয়েছে, গার্ডার ইরেকশন হয়ে গেছে। জমিটা যত তাড়াতাড়ি আমরা বুঝে পাবো, কাজটা আমরা তত দ্রুত করতে পারবো বলে আশা করছি। 48 কিলোমিটার সড়ক 6 লেনে উন্নীত করতে দ্রুত সময়ের মধ্যেই জমি অধিগ্রহণ শেষ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আমরা ব্যাপক প্রচারণার উদ্যোগ নিচ্ছি, যত ধরনের ব্যবস্থা যে আয়োজন প্রয়োজন আমরা সেগুলো করব। 2020 সালের 24 নভেম্বর একনেক সভায় ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর এর ফেজ 1-এর আওতায় ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেন উন্নয়ন প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। পারিবারিক কলহের জের নওগাঁয় স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। পুলিশ জানায়, গোয়ালি গ্রামের মিনতি বেগমের সঙ্গে স্বামী জান্নাত হোসেনের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। যৌতুকের দাবিতে প্রায়ই নির্যাতন করত স্বামী। সকালে টাকা নিয়ে বাগবিতণ্ডায় জড়ায় দুজন। এক পর্যায়ে মিনতিকে বেধড়ক পেটাতে থাকে স্বামী, এতে তার মৃত্যু হয়। মৃত্যুর পর মরদেহ ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রেখে পালিয়ে যায় স্বামী। পরে এলাকাবাসী দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। লক্ষ্মীপুরের একটি ইটভাটায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 2 শ্রমিক নিহত হয়েছেন। দুপুর 1টার দিকে কমলনগর উপজেলার মেসার্স NBSC ব্রিকফিল্ডে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শ্রমিক রুবেল ও আলাউদ্দিন ইটভাটায় কাজ শেষে পাশে থাকা টিনশেড ঘরে বিশ্রাম নিতে যান। এ সময় ঘরে থাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে দুজনেই বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জ থেকে গুম, খুন ও অপহরণ মামলার আসামি মাফিয়া রাজ্জাক ও তার ছেলেকে 53 রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ফতুল্লার ইসদায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিদেশি পিস্তলের 53 রাউন্ড গুলি উদ্ধার হয়। রাজ্জাক ও তার ছেলে মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। স্থানীয় মোবারক ও গুগল হত্যা মামলা ছাড়াও রাজ্জাকের বিরুদ্ধে গুম, খুন, অপহরণ এবং মাদক সহ 12টি মামলা রয়েছে। এছাড়া তার ছেলে ওয়াসিমের নামে রয়েছে 7টি মামলা। গতকাল মাঝদার এলাকা থেকে আমরা এই রাজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাক এবং তার ছেলেকে গ্রেফতার করতে সমর্থ হই। আমরা 53 রাউন্ড গুলি উদ্ধার করি। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক মামলাসহ প্রায় 12টি মামলা রয়েছে এবং তার ছেলে হত্যা, অপহরণ, অস্ত্রসহ 7টি মামলা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে উদ্ধার হওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করা হয়েছে। দুপুরে নাটায় দক্ষিণ ইউনিয়নের বড়হরণ গ্রামের একটি পুকুর পাড়ে মর্টার শেলটি নিষ্ক্রিয় করে পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট।
এর আগে গত 29 মার্চ পুকুর কাটতে গেলে মর্টার শেলটি খুঁজে পান শ্রমিকরা। খবর পেয়ে স্থানটির নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ। মর্টারটি নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে যায় 4 সদস্যের বোম্ব ডিসপোজাল ইউনিট। ধারণা করা হচ্ছে মর্টার শেলটি স্বাধীনতা যুদ্ধের সময়ে। খুলনা নগরীতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে 4টি ঘর। দুপুর 1:30টার দিকে নগরের টুটপাড়া এলাকায় তাসনিম ভিলা নামের একটি টিনশেড ঘর থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি ঘরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই পুড়ে যায় 4টি ঘর। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। মোংলায় চিকিৎসকদের অনিয়ম, দুর্নীতি এবং রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। সকালে সরকারি কলেজের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একদল চিকিৎসক দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে অমানবিক আচরণের পাশাপাশি নানা অনিয়ম করে আসছিলেন। হাসপাতালে সঠিক চিকিৎসা না দিয়ে রোগীদের ক্লিনিকে পাঠাতে বাধ্য করতেন। এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রদের নেতা সজীব মিয়া ও যুবদল নেতা মানিক সহ 7 নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা। মৌসুমের শুরুতে চুয়াডাঙ্গায় জিকে প্রকল্পের সেচ খালে পানি সরবরাহ করা হয়েছে। এতে খুশি কৃষক। বিনা খরচে খালের পানি দিয়ে বোরো ধান, ভুট্টা ও সবজি আবাদ করছেন চাষিরা। খাল ভর্তি পানি নির্দিষ্ট মেশিন দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রবাহ। খাল থেকে জমিতে সেচ দিচ্ছেন কৃষক। চলতি বছরের 25 ফেব্রুয়ারি কুষ্টিয়ার ভেড়ামারা জিকে সেচ প্রকল্পের মূল খালে পানি ছাড়া হয়। 2টি পাম্পের মাধ্যমে পদ্মা নদী থেকে পানি উত্তোলন করে খালে সরবরাহ করা হচ্ছে। এ কারণে বর্তমানে চুয়াডাঙ্গা জিকে প্রকল্পের সব খালে পানিতে পূর্ণ। এতে খুশি উপকারভোগী প্রায় 6,500 কৃষক। তারা বলছেন, খরচ ছাড়াই তারা জমিতে সেচ দিতে পারছেন। তবে চলতি মৌসুমে শেষ পর্যন্ত সেচ কার্যক্রম অব্যাহত রাখার দাবি তাদের। এভাবে পানি পাই তাহলে আমাদের দীর্ঘদিন আমার তেল কেনা লাগবে না। কারণ পানিতে আমাদের খরচ হয় কম। স্যালো মেশিনের আবাদ করলে অনেক ধান অনেক ক্ষতির সম্মুখীন হয়, কিন্তু এই পানির মাধ্যম দিয়ে ধান, ভুট্টা অনেক সতেজ হয়েছে। আমাদের পানির আর কোনো অসুবিধা নেই, আমরা একদম ভরপুর মাঠে পানির সেচ দিতে পারছি। কৃষি বিভাগের তথ্য মতে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার 7,800 হেক্টর ফসলি জমি জিকে খালের আওতায় রয়েছে। ক্ষেতের ফসল ঘরে তোলা পর্যন্ত সেচ কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস কর্তৃপক্ষের। বড় মৌসুমে আমাদের যে সেচ কার্যক্রম চলমান রয়েছে, আমরা যদি পানির সাপ্লাই লেভেল ধরে রাখতে পারি তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি পাবো এবং কৃষকের দোরগোড়ায় আমরা সেচ কার্যক্রম পৌঁছে দিতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে চুয়াডাঙ্গায় জিকে প্রকল্পের আওতায় 41 কিলোমিটার প্রধান খাল, 263 কিলোমিটার টার্সিয়ারি খাল, 75 কিলোমিটার সেকেন্ডারি খাল এবং 20 কিলোমিটার মাঠ নালা রয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। চাঁপাইনবাবগঞ্জে এবছর তুলনামূলকভাবে আমের গুটি কম এসেছে। তারপরও দেখা দিয়েছে টিপস পোকার আক্রমণ। নিয়ম মেনে দিনরাত কীটনাশক দেওয়া হলেও চাহিদা অনুযায়ী ফলন নিয়ে শঙ্কায় চাষিরা। বৃষ্টি না হলে 10 থেকে 12 দিন পর পর বাগানে সেচ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। শাহজাহান আলীর ছবিতে জাহাঙ্গীর আলমের রিপোর্ট। মুকুলে মৌমো গন্ধে মুখর আম বাগান। তবে এবছর গাছে আমের গুটি এসেছে কম, তার উপর পোকার আক্রমণের শঙ্কা। এ চিত্র চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আম বাগানের। ভালো ফলনের আশায় দিনরাত পরিচর্যায় ব্যস্ত চাষিরা। তাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবছর অর্ধেকে নেমে এসেছে আমের গুটি। তার উপর দেখা দিয়েছে পোকার আক্রমণ। তাই নিয়ম মেনে দেয়া হচ্ছে কীটনাশক। অধিকাংশ মুকুল নষ্ট হয়ে গেছে অনাকাঙ্ক্ষিতভাবে। আমাদের বাগানের অবস্থা ভালো হলেও অন্য বাগানের অবস্থা খুব আশঙ্কাজনক। ঝড় বৃষ্টির কারণে যেটি ধরেন ক্ষতি হয়েছে, এটি এবছর পোকা চাপ অতিরিক্ত। এই যে পানি নাই, পানি সেচ দিতে হবে। বৃষ্টি না হলে 10 থেকে 12 দিন পর পর বাগানে সেচ দেওয়ার পরামর্শ গবেষক ও কৃষি বিভাগের। যে সমস্ত জমিগুলো ড্রাই সেগুলোতে দিবে 10 দিন থেকে 15 দিন পর পর, আর যেগুলোতে মোটামুটি সেচের দরকার নেই সেগুলোতে কয়েকদিন পরে দিবে। কিন্তু সেচ আমাদেরকে দিতে থাকতে হবে, তাহলে আমাদের ফুড ড্রপটা হবে না। আবহাওয়াজনিত কারণে মুকুলগুলো একটু বেশি পড়ে যায়, কিন্তু প্রথম এবং দ্বিতীয় ধাপে যেগুলো মুকুল ছিল সেগুলো গুটি ধারণ ক্ষমতা বেশ ভালো ছিল। তো পরে যেটা অবশিষ্ট অংশ যেটা ধরে আছে সেটি যদি প্রয়োজনে পরিচর্যা করা যায় তাহলে এটা ভালো হবে। চলতি মৌসুমে জেলায় 37,487 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। ফলন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,86,000 মেট্রিক টন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।
মুন্সিগঞ্জের মুক্তারপুরে তরমুজের ভরপুর হাট, ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর ধলেশ্বরী দ্বীপ। পাইকারি হাটে পানির দরে বিক্রি হচ্ছে তরমুজ। 10 থেকে 12 কেজির তরমুজ বিক্রি হচ্ছে 200 টাকায়, আর 2 থেকে 3 কেজি ওজনের ছোট তরমুজের দর মাত্র 30 টাকা। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। থরে থরে সাজানো তরমুজ। মুন্সিগঞ্জের মুক্তারপুরে বিশাল হাট জুড়ে বসেছে তরমুজের মেলা। সপ্তাহ ব্যবধানে দাম অর্ধেকে নেমে যাওয়ায় সস্তায় তরমুজ কিনতে ভিড় বেড়েছে পাইকারদের। 10 থেকে 12 কেজি ওজনের তরমুজ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়, আর 2 থেকে 3 কেজি ওজনের ছোট তরমুজের দাম মাত্র 30 টাকা। আড়তদাররা বলছেন শিলাবৃষ্টির শঙ্কায় তরমুজ আগে ভাগেই তোলা হয়েছে, এজন্য সরবরাহ বেশি। আগে 150 ছিল, এবার মাঝগান্দা 100 হয়েছে, ওখানে এটা 70 টাকা হয়েছে। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিক্রেতাদের। পরিবহন খরচ বেশি সহ নানা কারণে লোকসান হচ্ছে বলে দাবি অধিকাংশের। যেই গাড়ি গেল বছর ভাড়া করছি 22,000 টাকায়, সেই গাড়ি বছর 50 আর 40 নিচ্ছে, আমরা মারাতে না। নতুন সরকারের কাছে আমাদের জোর অনুরোধ থাকবে, এভাবে মেঘনা নদীতে ডাকাতি আর করা উচিত না। তবে নৌপথে চাঁদাবাজি থাকলে তা বন্ধ হবে বলে আশ্বাস পুলিশের। এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ওখানে কোনো রকমের দস্যুতা অথবা চাঁদাবাজি করতে দেওয়া হবে না। কৃষি বিভাগের তথ্য মতে সারা দেশে এবার 38 লাখ মেট্রিক টন তরমুজ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। ধলেশ্বরী তীরের এই 9 আড়ত ঘিরে প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় 1 লাখ তরমুজ। মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে পাচ্ছেন প্রায় 100 কোটি টাকার বিদেশি ওষুধ। মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার আজিজুল হক আজাদের কল্যাণে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ডিরেক্ট রিলিফ থেকে ওষুধগুলো অনুদান পাচ্ছেন সরকারি এই হাসপাতালটি। এগুলো ক্যান্সার, শ্বাসকষ্ট, বাতসহ নানা জটিল রোগের ওষুধ। আব্দুল সালামের তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার আজিজুল হক আজাদের কল্যাণে প্রায় 100 কোটি টাকার বিদেশি ওষুধ অনুদান এসেছে। বিনামূল্যে এই ওষুধ পেয়ে উপকৃত হবেন চিকিৎসা নিতে আসা হাজারো রোগী। মোট 3 চালানে আসা ওষুধগুলোর দাম $79,45,000, যা বাংলাদেশি মুদ্রায় 97 কোটি 48 লাখ টাকা। রোগীদের জন্য আজিজুল হক আজাদ ওষুধগুলো যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ডিরেক্ট রিলিফ থেকে বিনামূল্যে সংগ্রহ করেছেন। এর আগে গত বছরের নভেম্বরে ডাক্তার আজাদ এই সংস্থা থেকে বাতের রোগীদের জন্য প্রায় 36 কোটি টাকার ইনজেকশন আনেন। এর আগে আগস্টে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক শীষ শ্রেয়ান হৃদরোগীদের জন্য আনেন প্রায় 17 কোটি টাকার অ্যাল্টারপ্লেস। সংস্থাকে ধন্যবাদ জানাই, তারা অনেকদিন ধরে আমাদের সাথে আছে। আমরা গত বছর মার্চ থেকে এই প্রক্রিয়া শুরু করি। আগস্টে প্রথম শিপমেন্ট পাই, তারপরে একটা বাতের ওষুধ পাই অ্যাডালিমাবের। প্রথম টপ ছিল 17 কোটি টাকার, তারপরে 36 কোটি টাকার, এবার প্রায় 100 কোটি টাকার ওষুধ। আজিজুল হক আজাদ জানান তাকে ওষুধগুলো আনতে সহযোগিতা করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল PKM মাসুদুল ইসলাম। এরই মধ্যে হাসপাতালের স্টোরে 1,500 বক্স ডুপিলুম্যাব ইনজেকশন ও 150 বক্স সারিলুম্যাব ইনজেকশন এসেছে। অ্যাজমা বা COPD অথবা কিছু স্কিন ডিজিজ, যেটা কোনোভাবে কোনো সাধারণ ওষুধে, ফার্স্ট লাইন ওষুধে কাজ করছে না, রিফ্র্যাক্টরি, এমন অসুখের জন্য আমরা এই ডুপিলুমাবটা ব্যবহার করি। আর সেকেন্ড শিপমেন্টে আরেকটা ওষুধ আসছে সারিলুমাব। এটাও আরেকটা বায়োলজিক ওষুধ, যেটা বিভিন্ন ধরনের আর্থ্রাইটিসে ব্যবহার করা হয়, বাতে ব্যবহার করা হয়। মেডিসিন বিশেষজ্ঞ আজিজুল হক আজাদ ও হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্করকে বিশ্বাস জানান বুধবার সকালে ঢাকা থেকে ইনহেলার সহ আরও কিছু ওষুধ রাজশাহী মেডিকেলের স্টোরে এসে পৌঁছেছে। আর গত সপ্তাহে তারা ফ্যাক্টর 8 ও ডোসেকট্যাক্সেল ইনজেকশন পেয়েছেন। ডোসেকট্যাক্সেল কেমোথেরাপির ওষুধ, এটি ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। অ্যাজমার চিকিৎসার জন্য এক ধরনের ইনহেলার আছে, ফ্লোটিকাসিন সালমেট্রল। এছাড়া বাচ্চাদের সিরাপ এসছে, এক ধরনের অ্যান্টিবায়োটিক সিরাপ বাচ্চাদের শ্বাসতন্ত্র ইনফেকশনের জন্য, সেফডিনির সিরাপ। এছাড়া কিছু প্রেশার ওষুধ এসছে, ল্যাবেটালল, কিছু মানসিক ওষুধ এসছে, এবং আরও কিছু ক্যান্সারের ওষুধ এসছে, আর্লোটিনিব নামে এক ধরনের ক্যান্সার ওষুধ। তো এই ওষুধগুলো আমাদের অনেক রোগীদের, এই রাজশাহী অঞ্চলের রোগীদের অনেক কাজে আসবে। সম্পূর্ণ ওষুধটা আমরা হাসপাতাল থেকে ফ্রি দিব। আমরা এই যে অত্যন্ত দামি এবং কার্যকরী ঔষধ, যা কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশে পাওয়াই যায় না, আবার কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশে এটির উৎপাদন হলেও তা অনেক ব্যয়বহুল, এই ওষুধগুলো সম্পূর্ণ বিনামূল্যে আমরা নিয়ে এই রোগীদের মাঝে দিতে পারবো। সরকারি এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের এগুলো বিনামূল্যে সরবরাহ করা হবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
হামের প্রাদুর্ভাবে বাড়ছে উদ্বেগ। জ্বর, শ্বাসকষ্টে ভুগছে শিশু রোগী। রাজশাহীতে উপসর্গ নিয়ে আরও 3 মৃত্যু। সন্দেহ হলে আইসোলেশনে থাকার পরামর্শ। এক ধাক্কায় প্রায় 400 টাকা বাড়ল এলপিজির দাম। 12 কেজি সিলিন্ডারের মূল্য 1728। ফিলিং স্টেশনের লাইন। সিলেটে পাম্প মালিকদের ধর্মঘট প্রত্যাহার। এবং 19 ঘন্টা পর হবিগঞ্জে লাইনচ্যুত 6টি ওয়াগন উদ্ধার। সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক। শিডিউল বিপর্যয়ে দিনভর ভোগান্তি। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ ইনান। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।